গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ওই ঘড়িতে বাজে এখন 7টার মতন। আগের দিন কিন্তু আমি দিনটা ভুল বলেছিলাম। আসলে কী জানো তো, মাঝে মাঝে এরকম হয়ে যায় যখন আমি ভয়েস ওভার দিতে বসি, হয় এক কন্টিনিউ কথা বলতে বলতে না স্লিপ অফ টাং অনেক ভুলভাল কথা বেরিয়ে যায়, বা অনেক রাত অবধি যখন আমি এডিট করি 1টা 1:30 বেজে যায়, চোখ না পুরো জুড়ে যায়, তখন আমি কি দেখছি কি বলছি বিশ্বাস করো, আমি ভাবার সব ঊর্ধ্বে থাকি। তারপর যখন সকালবেলা আমি এক্সপোর্ট করার পর যখন একদম ফাইনাল ভিডিওটা দেখি, তখন দেখি মা আমি তো এটা ভুল বলে ফেললাম, দিনটা ভুল বলে ফেললাম, সময়টা ভুল বলে ফেললাম। তো বন্ধুরা, আমি বারবার হাত জোড় করে বলছি, যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা প্রোনাউন্সিয়েশনে কোনো ভুল হয়ে থাকে, বলাতে কোনো ভুল হয়ে থাকে, একটু মার্জনা করে নেবে। বুঝতেই তো পারছো, সব কিছু একা সামলাতে হয়, অনেকটা চাপের হয়ে যায় বিশ্বাস করো। এক এক সময় ভাবি যে ভিডিও আমি একদিন স্কিপ করে করে দেবো, তাহলে হয়তো আমার চাপটা একটু কম হবে। আর দেখো, কথা বলতে বলতে বেডরুমের জানলাটা খুলে চলে এলাম রান্নাঘর। বাসি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কাউন্টার টেবিলটা কিন্তু অফ ক্যামেরায় আগেই আমি মুছে রেখেছি। আর এই যে ভাতটা আগে বসিয়ে দিলাম, কারণ এখন তো আমার মেয়ে স্কুলে যায়, যেহেতু পরীক্ষা, তো ও তো 11:30টার মধ্যেই খেয়ে বেরিয়ে যায়। আর ও না একদম গরম ভাত গরম কিচ্ছু খেতে পারে না, পুরো আমার মতন একদম ঠান্ডা হয়ে হবে তারপরে ও খাবে। তো ওই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি করতে হয়। আর মুসুর ডালটা না আমি চেষ্টা করি ভাতের হাঁড়ির মধ্যেই এরকম ঘটি করে দিয়ে দিই, তাহলে ভাত আর ডালটা কি হয় আমার একসাথে হয়ে যায়। ডালটা ফোড়ন দিলেই একদম কিন্তু কাজটা মিটে যায়। তো দেখো, এখানে আমার চাটা হয়ে গেছে, চলো চাটা ছেঁকে নিই। আর আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি কি চায়ে চিনি খাও? নইব নইব চ, যেটা ছেড়ে দিয়েছি আজ থেকে বিগত 7-8 বছর, কি তার বেশি 10 বছর হয়ে যাবে, চায়ে চিনি খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। এই যে চিনিটা গুললাম দেখলে, এটা একমাত্র মা খায়। আমার মা এই চিনি দিয়ে, বুঝতেই তো পারো ওরা অভ্যাস হয়ে গেছে, চিনি ছাড়া মা চা খেতে পারে না, লিকার। কিন্তু দুধ ছাড়া আমি মা দুজনেই চা খাই, আর আমার হাজব্যান্ডও কিন্তু চিনি ছাড়াই চা খায়। তো চা খেতে খেতে আমার অনেক কাজ থাকে, যেমন লেখালেখি থাকে, অনেক কিছু জিনিস থাকে সারাদিনের আমার কাজকর্ম। কি লিখি না আমি একদিন ডায়েরিতে, তোমাদের অবশ্যই অবশ্যই আমি গল্পটা পড়বো যে আমি ডায়েরিতে ডেলি কি লিখি। ডেলি চেষ্টা করি আমি এক পাতা হয় বই পড়া, আর না হলে ডায়েরিতে কিছু লেখার, এতে আমার মানসিক শান্তি আসে। ঠিক আছে, তো চলো, এই দেখো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ না, গাছের একটা ডাল দেখছি মরে যাচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে। ওই ডালটাকে আজকে ছেটে দিতে হবে। যদি ডালটা রেখে দিই না, তাহলে অন্য গাছের ডালগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে। সপ্তাহে 2টো দিন আমি ভালো করে আমার বেডরুমটা কিন্তু ডিপ ক্লিন করি। আমি চেষ্টা করি যখন যেটা পারি হাতের সামনে পাই সেটা একদম ঝেড়ে মুছে সাফ রাখতে, যাতে ওই কী বলতো, এই যে সামনে পুজো আসছে, একটা সবার হিড়িক পড়ে যাবে, এই ডিপ ক্লিন করতে হবে, ঘর ডিপ ক্লিন করতে হবে। আমার না এই হেডেকটা কোনো দিনও ছিল না বিশ্বাস করো। যেহেতু যারা ডেলির বেসে ক্লিনিং ডাস্টিং করে, তাদের কোনো দিনও ডিপ ক্লিনের হ্যাপা করতে হয় না। ওই ডিপ ক্লিন করা মানে সব নামিয়ে গুছিয়ে পরিষ্কার করা, ও খুব চাপের। আর এই যে আমার মেয়ে দেখেছো, পুরো একদম কী বলবো, ও বাচ্চাই থেকে গেলে, এখনও ম্যাচুরিটি আসলো না, ক্লাস 10 আইসিএসসি দেবে, কে বলবে বলো। সারাদিন এরকম আমার পেছনে লেগে যায়, জানো তো, কাজকর্ম করতে দেয় না, এই করে সেই করে। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে পাট করে জিনিসটা গুছিয়ে রাখছি। এগুলো পরেছিলাম কাঁচা, কিন্তু হ্যাঁ কেচে এবার ইস্ত্রি করবো না, আমি কিন্তু এটাকে পাট করে এই বিছানার তলায় রেখে দেবো। এই জিনিসটাও কিন্তু আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি। আমি বারবার বলি, শেখার না কোনো বয়স হয় না। মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি যদি চেষ্টা করো না, তুমি অনেক কিছু শিখতে পাবে। আমরা অনেকে লজ্জার ভয় যে এই বয়সে শিখবো, ওর কাছ থেকে শিখবো, ও তো আমার ছোট, ওর থেকে শিখবো, কখনো করবে না বন্ধু। ভালো জিনিস যদি তোমার হাঁটুর বয়সী মেয়ের কাছ থেকে শিখতে হয় না, মাথা নিচু করে শিখবে, এতে অনেক বেশি জ্ঞান অর্জন হবে। তোমরা আমাকে অনেকে বলো, দিদি তুমি কত কাজ করো, বা শর্মিষ্ঠা তুমি এত পরিপাটি করে কাজ করো। আমরা চেষ্টা করি, হয়তো পেরে উঠি না।
এইটা একদম ভুল কথা, চিন্তাধারাটা একদম ভুল। আমার থেকে আরও অনেক অনেক বেশি মানুষ কাজ করে। আমরা সবাই আমরা কিন্তু কাজ করেই খাই সংসারে, কেউ একটু বেশি, কেউ হয়তো একটু কম। আমরা কি বলতো অন্যের জীবন দিয়ে নিজের জীবনের মাপকাঠি খুঁজি, একদম তা করবে না। আমার সংসারের কাজ আলাদা, তোমার সংসারের কাজ আলাদা, ঠিক আছে? তোমার কাজের ধরন বলো, রুটিন বলো আলাদা, আমার আলাদা। তো আমার সাথে তোমার কম্পেয়ার বা ওর সাথে তার কম্পেয়ার কখনো করবে না। সবচেয়ে বড় কথা, নিজের সাথে পৃথিবীর কোনো মানুষের কম্পেয়ার করবে না। নিজের মূল্য যদি তুমি না দিতে পারো না, তাহলে পৃথিবীতে কেউ কিন্তু তোমার মূল্য দেবে না। আর কখনো নিজে অন্যের কাছে কখনো ছোট মনে করবে না যে ইস তুই এটা পারিস, আমি এটা পারি না, তুমি এটা করতে পারো, আমি এটা কখনো করবে না। চেষ্টা করো, 100% হবে। আর এখানে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি তরকারি টিফিনটা করা হয়ে গেছে। আজকে টিফিন করতে একটু লেটই হয়ে গেছে, জানো তো। ওই বলি না, আমি ওরকমভাবে কাজ করি না। আমার যেটা মনে হয় যে এই কাজটা করলে আমার আজকে সুবিধা হবে, আমি কিন্তু সেই কাজটাই করি। হাজব্যান্ড বলেছে আমাকে একটু দেরি করে যে টিফিন দেবে, তো ভাবলাম ঠিক আছে টিফিনটা পরে করব, আগে আদার্স কাজগুলো করে নিই। একটু বুদ্ধি খাটিয়ে বন্ধুরা যদি কাজ করো না, সংসারের কাজগুলো খুব একটা চাপের নয়। আমরা চাপ নিজের মধ্যে নিজে সৃষ্টি করি। একটু আমি সবসময় মনে করি কি জানো তো, যে কাজটা আমায় করতে হবে সেটা আমি হাসি মুখে করব। সেটা মুখ গম্ভীর করে, রাগ দেখিয়ে, তেজ দেখিয়ে করে কী লাভ? আলটিমেট কিন্তু আমাকেই করতে হবে। তো সুতরাং তুমি যদি হাসি মুখে নাও না, তাহলে দেখবে কাজগুলো আরও বেশি ইজি হয়ে যাবে। কিরে তুই নেই কম্পিউটার পরীক্ষা আজকে? রিভিশন হয়ে গেছে? এর মধ্যে কটা বাজে? 10টা বাজেনি, 7টা থেকে 10টা হয়ে গেল। এখন কি করা হচ্ছে? এটা ব্রেক নিচ্ছিস? কত পাবি তাহলে? 100 100 80তে 80? হ্যাঁ 100 পরীক্ষা। ও তোদের তো 20তে না, পুরো 100, মানে 80+20 না, তো পুরো 100 হবে তো। ঠিক আছে ঠিক আছে, পড়া হয়ে গেছে, এখন রিল্যাক্স কর। আর কি বলে মাম্পা, আজকে ডিম সেদ্ধ আলু ভাজা ডাল। তো চলো বন্ধুরা, আমি আগে টিফিনটা করে নিই। আর আমি একটাই রুটি খাবো, কারণ হচ্ছে যে আমি যেহেতু সকালবেলা আপেল খেয়ে নিয়েছি, ঠিক আছে, তারপর ড্রাই ফ্রুট খেয়েছি, খেজুর খেয়েছি, ওই জন্য গোটা আপেল খেয়েছি, তো পুরো পেটটা ঠাসা আছে। তো একদম আমি আজকে একটা রুটি আর তরকারি, আজকে আর ভাত খাবো না, স্কিপ করলাম। এই যে প্লেন একটা রুটি আর তরকারি খাবো, ঠিক আছে? চলো আগে টিফিনটা করে আসি। তবে টিফিন করে উঠেছি, হাজব্যান্ড চলে এসছে বাজার নিয়ে। আর এই যে টক দইটা ঢেলে রাখলাম, না হলে টক দইয়ের জলটা কেটে যাবে। আর এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে, একদম পাকা কাতলা, যেটা আমার দু চোখ মানে খেতে পারি না। আমার সারাটা দিন এত পরিমাণে ঢেকুর ওঠে, কী বলবো এই পাকা কাতলা মানে খেলে। ওই জন্য ভালো করে 10-15 মিনিট ভিনিগার লাগিয়ে না আমি রেখে দিয়েছিলাম। আর এখানে ততক্ষণে ভাবলাম থোড়টা বসিয়ে দিই। থোড়টা একদম সিম্পলভাবে করেছিলাম, কচি থোড় ছিল, জানো তো। আমার এই থোড় মোচা সবজি খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে মাছ মাংস না এখন কেমন অনীহা চলে আসছে, খেতেই ইচ্ছা করছে না। আর আজকে কাতলা মাছটা আমায় করতে হবে বেগুন দিয়ে আলু দিয়ে। এই রেসিপিগুলো আমার হাজব্যান্ডের মাথা থেকে বলে আজকে শিম দিয়ে আলু দিয়ে করো, আজ বেগুন দিয়ে আলু দিয়ে করো, আজকে বিনস আলু দিয়ে করো। মানে কাতলা মাছের শুধু আলু দিয়ে ঝোলও খেতে চায় না, ওই জন্য বেগুন ছিল, বেগুনটা দিয়েই করে দিলাম। তোমরা কেউ বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে বলো তো। তবে হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, তো বেশ খেতে কিন্তু ভালোই হয়েছে। আর দেখো ওই পাশে কিন্তু আমি আলুটা ভাজছি, কারণ মেয়ে তো এইসব কোনোদিনও খেয়ে যায় না, ও একমাত্র সিম্পল ডাল ডিম সেদ্ধ আর আলু ভাজা খেয়েই কিন্তু পরীক্ষা দিতে যায়। আর দেখো মাছের ঝোলটার হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ধনে পাতা ছড়িয়ে নামিয়েছিলাম। আর এই যে ফাইনাল লুক, বেশ দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। মাঝে মাঝে না একটু এক্সপেরিমেন্ট করা ভালো রান্না নিয়ে, ওই একঘেয়ে রান্না ভালো লাগে না। আর এখানে হাজব্যান্ডের জন্য একটা বেগুন আলু আর একটা মাছের পিস তুলে নিলাম, ওর রাতে হয়ে যাবে। আর আমরা তো ডিম আর আলু ডিম ভাজা আর ডাল দিয়ে রাতে সবাই মিলে খেয়ে নেব। পাতাপিঠা আমার পেরেনি বলো, পাঁচ দেখো ওই যে বন্ধুদের কত বড় পাতাপিঠা হয়েছে, আসো সামনে। এই বাবা, এই দেখো দেখেছো পাতাপিঠা। চলো আস্তে 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 যাবে। আচ্ছা টপগুলো আমি সরিয়ে দেবো কি? ঠিক আছে, আচ্ছা আমি সরিয়ে দিচ্ছি আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আস্তে আস্তে নামুন, আমি সরিয়ে দিচ্ছি।
সাবধানে, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ একটু আস্তে আস্তে দেখুন। বাপরে বাপ কি ভারী। হ্যাঁ এই যে বাতাবিটা না অনেক পেকিয়ে গেছে একদম। ছাদে যে এত বড় বাতাবি হয় বিশ্বাস করো, আমি ওগুলোকে নিচে রেখে দিচ্ছি কারণ আমার ছাদটা না অনেকটা ভার হয়ে যাচ্ছে। এই জায়গাটা, এটাকে পরিষ্কার করতে হবে। জায়গাটা কি অবস্থা দেখেছো জায়গাগুলো? জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর আমি এগুলো করবো। চলো এই হচ্ছে ব্যাপার। আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি। এই একটা, এই জবাটা না আমার সবচেয়ে প্রিয় জবা, একদম কাঁচা হলুদ দেখো। আর গাছগুলো দেখেছো কি অবস্থা, দেখো নয়নতারাগুলো শুকিয়ে কি অবস্থা। এগুলো সব জল দিতে হবে আজকে বিকেলে উঠে, ভালো করে গাছগুলোকে স্নান করাতে হবে। কি রোদের তেজ, বাপরে বাপ। চলো নিচে যাই, হয়ে গেছে। মেয়ে আবার পরীক্ষা দিতে যাবে। এই বাবা এই কড়িটা খেয়েছে দেখো, এই দেখো পুরো কড়ি খেয়ে নিয়েছে। এখন সাইডে গাছগুলোকে ওই পেঁপে গাছের গোড়ায় এই যে এই জায়গাটা বসিয়ে দিচ্ছে। এই জায়গাটা ওখানে টবগুলো রেখে দিচ্ছে, তারপরে ওখানে ঠিক করে মাটি ফেলে তারপরে আটকানো হবে। ছাতা নিয়েছিস? ছাতা ব্যাগে রয়েছে তো। রেনকোটটা নিয়েছে, যদি খুব জোর বৃষ্টি হয়। নিয়ে নে মা, নিয়ে নে, এখনো 3-4টে পরীক্ষা বাকি আছে। চল মা এসছে? কি রে এখনো আসেনি রে? মাথা ঠান্ডা, গিয়ে একটু জল খেয়ে নিবি, ঠান্ডা জল। তুলতে এসছি, এই তো লাল জবা অনেক হয়েছে। আজকে জবা ফুল দিয়ে একটা জিনিস বানাবো, চলো। একটাই হয়ে যাবে, দুটো। আর এখানে তো অনেক ফুল আছে, যা ফুল আছে। এই দেখো, আর এই একটা গাছে 2 রকম ফুল ফুটেছে দেখো। এই তো একটা গাছ, এই দেখো এই একটা ফুল ফুটেছে এইরকম, এরকম দেখতে একটা ফুল। আবার দেখো এইরকমই একটা মা কালীর জবার ফুল ফুটেছে এরকম। কি করে হলো কে জানে, একটা গাছে 2 রকম ফুল হয়েছে। বাপরে বাপ, দাঁড়ানো যাবে না। একটুখানি বৃষ্টি হলো, গাছগুলো জাস্ট একটু ভিজেছে, আর কিছুই না। চলো, দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এইটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। যে মেথি আর জবা ফুলের এক্সট্রাক্টটা বেরোক 10 মিনিট পর আমি কিন্তু স্কিন মানে মাথায় অ্যাপ্লাই করবো, ঠিক আছে, হেয়ারে। চলো এটা ততক্ষণ থাক একটু রেস্টে। 10 মিনিট আদার্স কাজ ছেড়ে চলে এলাম কিন্তু এবার তেলটাকে ভালো করে ছাঁকতে। আর যতটা পারবে হাত দিয়ে একটু চিপে নেওয়ার চেষ্টা করবে। আর দেখো কালারটা কি অদ্ভুত এসছে, একদম গোল্ডেন কালার যাকে বলে। যাই হোক, এর মধ্যে আমি অ্যালোভেরা জেল ইউজ করব 2 চামচ। আমার কাছে হিমালয় অ্যালোভেরা জেল থাকে, এটা আমি ফেসেও অ্যাপ্লাই করি, হেয়ারেও অ্যাপ্লাই করি। তো এর মধ্যে আমি 2 চামচ নেবো। আমি কিন্তু একটা কথা তোমাদের বারবার বলছি, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা জিনিসটা বানাবে, প্যাকটা বানাবে। আমার চুলের যাক লেন্থ, আমি এইটা আমার হয়ে যাবে। তোমাদের যদি বড় লেন্থ হয় তোমরা আরও একটু বেশি কোয়ান্টিটি ইউজ করতে পারো, সেটা তো আমি বলতে পারবো না চুল না দেখে।
যখনই চুলে কিছু হেয়ারে কিছু অ্যাপ্লাই করো, কি হেয়ার অয়েল অ্যাপ্লাই করো, কি প্যাক স্পা যা হোয়াট এভার যেটাই অ্যাপ্লাই করো, ভালো করে কিন্তু মোটা দাঁড়ের চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ে নেবে। পারো তো সারাদিনে একবার আমি যেভাবে উল্টে চুল আঁচড়ালাম সেটা করার চেষ্টা করবে। শুনেছি এইরকমভাবে চুল আঁচড়ালে হেয়ার গ্রোথ খুব ভালো হয়, ব্লাড ফ্লো খুব ভালো করে। আমি যেটুকু জানি সেইটুকুই তোমাদের মধ্যে বলার চেষ্টা করি বন্ধুরা। দেখো আমি যেভাবে মাখছি মানে অ্যাপ্লাই করছি সেইভাবেই অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অনেক সময় আমরা কি করি, ওপর প্যাক অ্যাপ্লাই করি বা ওপর হেয়ার অয়েল অ্যাপ্লাই করি, আমরা কিন্তু ঠিকঠাকভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করি না বা আমরা ব্যাক পোর্শনেও কিন্তু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করি না। যদি তোমাদের কাছে কেউ থাকে তাহলে তাকে বলবে যে একটু অ্যাপ্লাই করে দিতে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখো আমি পুরো চুলে অ্যাপ্লাই করে দিলাম। আমি তো পুরোটা দেখাতে পারছি না, তাহলে অনেকক্ষণের সময় লাগবে। যতটা পেরেছি তোমাদের কেটে কেটে দেখানোর চেষ্টা করলাম। আধ ঘন্টা 40 মিনিট রাখবে, তারপর শাওয়ার করে নেবে। তো এই তো আমি ভাবলাম যে একটুখানি ঘোরাঘুরি করি, কারণ আমার তো কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমার একটা হেয়ারটা শুকিয়েও গেছে, এবারে আমি কিন্তু স্নান করে আসি। অবশ্যই আমি এখানে শ্যাম্পু করে নিচ্ছি। তোমাদের কাছে যে শ্যাম্পু থাকবে তোমরা সেই শ্যাম্পুটা অ্যাপ্লাই করবে। শ্যাম্পু করার পর একদম মাস্ট কন্ডিশনার কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। কন্ডিশনার স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু হেয়ার আরও বেশি ড্রাই হয়ে যাবে। জগৎ বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের তুমি হে আতুর, সর্বদা রামে করিতে পালন, হৃদয় কথা তার রাম সীতা লক্ষণ, সূক্ষ্মদরে লঙ্কা দগ্ধ কহিরে ভীম রূপ তুমি অসীম সাগর শ্রীরামচন্দ্রের। আমার গণেশ পুজো দেখে তোমরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। বিশ্বাস করো, তোমরা যদি এইরকমভাবে আমার পাশে থাকো না, আমি অনেক বাধা বিপদ অতিক্রম করতে পারবো। তোমরা সত্যি আমার মনের জোর হয়ে উঠেছো। যেভাবে তোমরা ডে বাই ডে আমাকে মোটিভেট করে যাচ্ছ, আমি খুব শীঘ্রই তোমাদের কাছে কিন্তু আমার পুজোর ভিডিও নিয়ে ফিরবো, আমি কথা দিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখানে বসেই আমার পূজা পাঠ কমপ্লিট করি। আমি কিন্তু একদিনও কিন্তু আমার স্তব পাঠ বন্ধ করিনি। আমি যেখানে পারি আমি সেখানে বসেই কিন্তু আমার স্তব পাঠ কমপ্লিট করি। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে আসি বন্ধু, টাটা।